হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে রাজিয়া বেগমের। কোনোভাবেই থামছে না। চারিদিকে সবাই হুল্লোড় পড়ে গিয়েছে। রাজিয়া বেগম আত্মহত্যা করেছেন তা দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে নূর বেগম আনন্দে পৈশাচিক নৃত্য করছেন। ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসলেন রাজিয়া বেগম। মায়ের চিৎকার শুনে সূর্য নিজের ইন্টারভিউয়ের প্রিপারেশন ছেড়ে দৌড়ে এলো। কি হয়েছে মা? এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? সাত সকালে এমন বিশ্রী স্বপ্ন দেখার পর একমাত্র ছেলেকে কাছে পেয়ে রাজিয়া বেগম একরকম হাই হুতাশ করে বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগলো। আমি তোকে বলেছিলাম না ওই নূর আমাকে শেষ করে দেবে। এবার দেখলি তো আমার কথাই সত্যি হলো। ওই শাকচুন্নিটা আমাকে মেরেই ক্ষান্ত হয়েছে। এবার ওই শাকচুন্নি আর ওর মেয়ে মিলে তোকে আর তোর বাবাকে আমার রক্ত দিয়ে শরবত বানিয়ে খাওয়াবে। আমার মুখের কথা তো এতদিন বিশ্বাস করিসনি, দেখলি তো এবার সত্যিই আমি মরে গেলাম। বলতে বলতে রাজিয়া বেগম শাড়ির আঁচলে মুখ লুকিয়ে ন্যাকা কান্না শুরু করলো। রাজিয়ার কথা শুনে সূর্য আন্দাজ করে ফেলল যে তার মায়ের এই দুঃস্বপ্ন তার ছোট চাচি আর তার একমাত্র মেয়ে চাঁদনিকে নিয়ে। তাই সাত সকালে মায়ের এমন কাণ্ডে বিরক্ত হয়ে ঝাড়ি মেরে উঠল সে। ছেলে ঝাড়ি খেয়ে মুহূর্তে রাজিয়া বেগমের সব আহাজারি বন্ধ হয়ে গেল। সূর্য কড়া গলায় বলল, রোজ রোজকার এসব কাহিনী আর ভালো লাগে না মা। একটা দুঃস্বপ্ন দেখে কেউ এমন করে নাকি? রাজিয়া বেগম আবারও খ্যাটখ্যাটে গলায় বলতে লাগলো, দুঃস্বপ্ন না, দুঃস্বপ্ন না, আমি যা দেখছি একদম ঠিক দেখেছি। ওই নূর আমাকে বাঁচতে দেবে না। আমি মরলেই তো ওর শান্তি, কিন্তু আমিও এত সহজে ওকে শান্তিতে থাকতে দেব না। মরে গেলেও বুধ হয়ে ওর আর ওর মেয়ের মাথায় তাণ্ডব করব। এই বলে রাজিয়া বেগম বিছানা ছেড়ে নামতে লাগলো। মায়ের কথা শুনে সূর্য মুখ টিপে হাসতে লাগলো। তা দেখে রাজিয়া বেগম সূর্যকে ধমক দিয়ে বলল, একদম হাসবি না। আজকে এটা স্বপ্ন ছিল বলে বেঁচে গেছি, না হয় সত্যিই মরে যেতাম। সূর্য তবুও হাসতে লাগলো। রাজিয়া এবার বিরক্ত হয়ে সূর্যকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কি ভাবছেন? নূর বেগম সত্যিই রাজিয়া বেগমের ক্ষতি করতে চায়? আসলে এসব চিন্তাভাবনায় রাজিয়া ও নূরের মধ্যেকার দুশ্মনির ফল। আর এদের দুশ্মনির মাঝে পিছছে এই বাড়ির পুরুষ কর্তারা, অর্থাৎ দুই ভাই, আশফাক মিয়া ও আশরাফ মিয়া। রাজিয়া ও নূর বেগম ছাড়াও এ বাড়িতে আরও দুজনে দুশ্মনী খ্যাত। তারা হলো চাঁদনি ও সূর্য। চাঁদনি হলো নূর বেগম ও আশরাফ মিয়ার একমাত্র রূপসী বিবাহযোগ্য মেয়ে। যদিও মেয়েকে নিয়ে আশরাফ মিয়ার তেমন কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু নূর বেগমের জীবনে মহৎ দুটি লক্ষ্য রয়েছে, যার মধ্যে একটি হলো সূর্যের আগে চাঁদনির কোনো রকম একটা চাকরিতে টিকে যাওয়া এবং উচ্চবিত্ত কোনো ভালো পরিবারে তার মেয়ের বিয়ে দেওয়া, এবং দ্বিতীয়টি হলো রাজিয়াকে জব্দ করা। আজ নূর বেগমের প্রথম চিন্তাটি খানিকটা দূর হতে চলেছে। তাই ড্রয়িং রুমে বসে গর্বের সহিত কাজের মেয়েটিকে বলছিল, আমার মেয়ের সর্বসেরা, রূপে গুণে শিক্ষায় সব দিক থেকে এগিয়ে। আজকে প্রথমবারের মতো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, দেখে নিস ওর টিকবে। নূর বেগম তার কথা শেষ করতে না করতেই পাশ থেকে রাজিয়া বেগম হাওয়াই বলে উঠল, যেই না মেয়ের রেজাল্ট, ওই পড়াশোনা দিয়ে আবার চাকরির আশাও করে। বলেই ভেঙচি কাটে রাজিয়া বেগম। সাথে সাথে নূর বেগম রাজিয়া বেগমকে শুনিয়ে শুনিয়ে আবারও কাজের মেয়েটিকে বলতে লাগলো, এসএসসি আর এইচএসসি দুটোতেই গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার মেয়ে, এমনকি অনার্সেও এ প্লাস পেয়েছে। তারপরে এমন কিছু মানুষের রেজাল্টের কথা বলতে আসবে যারা জীবনে এ প্লাসের চেহারাও দেখেনি, কোনো রকম টেনে টেনে পাশ করেছে শুধু। বলেই নূর বেগম খিক খিক করে হাসতে শুরু করলো। কিন্তু রাজিয়া বেগমও এসব কথায় দমে যাওয়ার মানুষ না। উল্টো ছেলের রেজাল্ট নিয়ে ঠাট্টা করায় কোমরে কাপড় গুঁজে নূর বেগমের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কে যে টেনে টুনে পাশ করেছে তা কি বোঝার ক্ষমতা তোর আছে? সারা জীবন তো আমারটাই দেখে পাশ করে গিয়েছিস। পাবলিক থেকে ফার্স্ট ক্লাস পাওয়া আর প্রাইভেট থেকে এ প্লাস পাওয়ার মধ্যে আসল পার্থক্য বোঝার ক্ষমতা কি আর তোর মতো নকল করে পাশ করা মহিলার আছে নাকি? তারপর আবার রসিয়ে রসিয়ে বলতে লাগলো, ধ্যাত, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর মেয়ে তো সরকারি ইউনিভার্সিটিতে চান্স পায়নি। পার্থক্য বুঝবি কিভাবে? যেমন মা তেমন মেয়ে, দুজনেই ফেলটুস। বলেই এবার রাজিয়া বেগম খিলখিলিয়ে হাসতে শুরু করলো। কিন্তু জবাবে নূর বেগম মুখ চেপে হেসে বলল, আমি না হয় ফেলটু ছিলাম, কিন্তু তুই তো অনেক ব্রিলিয়ান্ট ছিলি,
তারপরও বারবার ভুলে যাস কেন যে তোর ছেলে আমার মেয়ের থেকে যে 3 নাম্বার বেশি পেয়ে সরকারিতে টিকেছিল, সেই 3 নাম্বার আমার মেয়ের থেকেই দেখে লিখেছিল। আর তোর মেয়েকে যে বাকি 67টা উত্তর আমার ছেলে দেখিয়েছিল তা কি ভুলে গিয়েছিস? নূর ভেংচি কেটে বলল। তোর ছেলে দেখেছিল বলেই তো আমার মেয়ে চান্স পায়নি। কবিবার ছেলে, মায়ের আবার বড় বড় কথা। সাথে সাথে কোথা থেকে যেন সূর্য উড়ে এসে নূর বেগমের মুখের সামনে আঙুল নাড়িয়ে বলতে লাগলো। আসল কপিবাজ যে কে সেটা আজকেই প্রমাণ হয়ে যাবে। সারাটা জীবন তো আপনার মেয়ে আমারটা নকল করেই পাশ করেছে, কিন্তু আজ ইন্টারভিউ বোর্ডে কারটা নকল করবে শুনি। সাথে সাথে বাজ পাখির মতো উড়াল মেরে চাঁদনিও সে টপকালো। চাঁদনিকে দেখা মাত্রই নূর বেগমের বুক 5 ইঞ্চি চওড়া হয়ে উঠল। চাঁদনি এসে সূর্যের আঙুলটা মুড়িয়ে দিয়ে বলল, খবরদার সূর্য, মায়ের সাথে একদম আঙুল নাড়িয়ে কথা বলবি না, অভদ্র কোথাকার। সূর্য সাথে সাথে গোঙানি দিয়ে বলে উঠল। অভদ্র এসেছে ভদ্রতা শিখাতে। চাঁদনি চটে গিয়ে বলল, অভদ্রতা আমি তো এখনো শুরুই করিনি, না হলে এতক্ষণে তোকে সূর্য থেকে সূর্যগ্রহণে পাল্টে দিতাম। সূর্য এবার তার মাকে ঠেলে সরিয়ে দিয়ে চাঁদনির মুখোমুখির সামনে দাঁড়িয়ে আবারও আঙুল উঁচিয়ে বলতে লাগলো, তুই আমাকে সূর্যগ্রহণ বানালে আমি কি বসে থাকবো ভেবেছিস? আমিও তোকে চাঁদনি থেকে চন্দ্রগ্রহণ বানিয়ে দিব, বলে দিলাম। ওই দেখেন চাচি, আপনার কবিবাজ ছেলে আবারও আমায় কপি করতেছে। বলেই চাঁদনি হি হি করে হেসে উঠল। সেই সাথে নূরও হেসে উঠল। তা দেখে সূর্য রাগে কটমট করতে করতে বলল, কে যে কাকে কপি করছে তা তো আজকেই দেখা যাবে। সারা জীবন তো আমারটা দেখে পাশ করে এলি, এবার জব ইন্টারভিউতে কি করে পাশ করবি তা নিয়ে ভাব। এবার চাঁদনি ও নূরকে ঠেলে সরিয়ে দিয়ে সূর্যের মুখের উপর চড়ে কোমরে হাত দিয়ে বলতে লাগলো, তোকে আমার পাশ করা নিয়ে ভাবতে হবে না, তুই বরং নিজেকে নিয়ে ভাব। জীবনে আয়নায় নিজের চেহারা দেখেছিস? মনে তো হয় না, মনে হয় যেন আজ তো চিড়িয়াখানা তুলে বাসায় নিয়ে আসা হয়েছে। আমার তো মনে হচ্ছে তোকে ইন্টারভিউ রুম পর্যন্তই ঢুকতে দিবে না, পাশ করা তো বহুদূরের হিসাব। চাঁদনির এমন অপমানে সূর্য রেগে মেগে চাঁদনির হাত পিছনে মুচড়ে ধরে বলতে লাগলো, কি? আমি চিড়িয়াখানা? আর তুই কি? তোকে দেখলে তো মনে হয় শত বছর ধরে চিড়িয়াখানায় আটকে রাখা কোনো জঙ্গলি জন্তু। সূর্য এত শক্ত করে চাঁদনির হাত মুচড়ে ধরলো যে সে নিজের হাত ছাড়াতে ব্যর্থ হয়ে বলল, জঙ্গলি যখন বলেছিস তখন একটু জংলামতালি তো করতেই হয়, তাই না? বলেই চাঁদনি নিজের হাঁটু দিয়ে সজোরের জায়গা মতো একটা লাথি মারলো। সাথে সাথে সূর্য চাঁদনিকে ছেড়ে দিয়ে বসে পড়ল। এবার চাঁদনি ভাব নিয়ে আঙুল নাচিয়ে সূর্যকে উদ্দেশ্য করে বলল, নেক্সট বার আমাকে জঙ্গলি বলার আগে আজকে লাঠিটার কথা মনে করে নিস, কেমন? সূর্য ব্যথা পেয়েও আবার উঠে দাঁড়ালো। তারপর রাগে কটমট করতে করতে বলল, ইন্টারভিউ থেকে এসে আজকে চাতুর সামনে যদি তোর একটা পিহিত না করেছি তাহলে আমার নামও সূর্য না, বলে দিলাম। সূর্যর কথা শুনে চাঁদনি আরো রঙ্গ করে বলতে লাগলো, বেচারা, আমার সাথে না পেরে চাচুর কথা মনে পড়তেছে। যাই হোক, তুই এক কাজ কর, ইন্টারভিউতে যাওয়ার পথেই নিজের জন্য আরেকটা নাম ভেবে নিস। সূর্য তবুও বলল, শুধু মেয়ে বলে আজ তোকে ছেড়ে দিলাম, না হলে যে আজ তোর কী অবস্থা করতাম তা তুই কল্পনাও করতে পারছিস না। জবাবে চাঁদনির মুখ ভেঙচে বলল, আরে যা যা, তুই আমার একটা চুলও ছিঁড়তে পারবি না, শুধু শুধু বাহানা দিস না। তবে রে, বলেই সূর্য চাঁদনির চুলের মুঠি খামচে ধরে। চাঁদনিও কম যায় না, সেও সাথে সাথে সূর্যের চুলে হাত দেয়। শুরু হয় দুজনের চুলোচুলি। রাজিয়া বেগম আর নূর বেগম এতক্ষণ নিজ নিজ ছেলে মেয়ের বিতর্ক প্রতিযোগিতায় বেশ উপভোগ করছিল। শেষ পর্যন্ত তর্কের এই প্রতিযোগিতায় কোন পক্ষের বিজয় হয় তাই দেখার অধীর অপেক্ষায় বসেছিল। কিন্তু তর্ক প্রতিযোগিতা যে এবার চুলোচুলির প্রতিযোগিতায় পরিণত হয়েছে, তাই পরিস্থিতি সামলাতে দ্রুত এগিয়ে আসেন রাজিয়া বেগম এবং নূর বেগম। কোনো রকম টেনে টুনে চাঁদনি আর সূর্যকে আলাদা করলো, কিন্তু দুজনের আক্রোশ কমার নামই নিচ্ছে না। রাজিয়া তার ছেলেকে পেছন থেকে টেনে ধরেছে, তবুও সূর্য হাত পা ছুটতে ছুটতে চাঁদনিকে বলতে লাগলো, আজকে মায়ের কারণে বেঁচে গেলি, না হলে আজ তোর একদিনকে আমার একদিন ছিল। চাঁদনিও একইভাবে হাত পা ছুটতে ছুটতে তুড়ি মেরে বলল, আব্বে যা, সারা জীবন শুধু এমন বাহানাই দিতে থাক, পারলি না তো আমার একটাও চুল ছিঁড়তে। সূর্য সাথে সাথে হাতের সাথে ছিঁড়ে আসা চাঁদনির 2-4টে চুল দেখিয়ে বলল, একটা না, কতগুলো ছিঁড়েছি দেখ।
বলেই সূর্য 32 পাটি দাঁত বের করে হেসে দেয়। সেই সাথে রাজিয়া বেগমও খুশিতে নেচে ওঠে। হারামজাদা, তুই আমার এত শখের চুল ছিঁড়েছিস, আজকে তুই শেষ, তোকে আমি মেরেই ফেলবো। সূর্যের হাতে নিজের ছেঁড়া চুল দেখে চাঁদনি আরো খেপে গেল। রীতিমতো হাতের কাছে থাকা ফুলদানি তুলে সূর্যের দিকে ছুঁড়ে মারল। তবে সূর্য সময় মতো সরে গিয়ে কোনো রকম নিজেকে বাঁচিয়ে নিল। জিয়া বেগম আর নূর বেগম অবস্থা বেগতিক দেখে কোনো রকম টেনে টুনে দুজনকেই রুমে নিয়ে এলো। তোকে বলেছিলাম না যে ওই নূর আর ওর মেয়ে আমাকে মেরেই ক্ষান্ত হবে। এবার প্রমাণ পেলি তো? আমাকে মারতে না পেরে তোকে মারতে চাইছিল, একটু জন্য বেঁচে গিয়েছিস। সব ওই নূরের শেখানো। ওকে তো এবার আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। সূর্যর আগে ফুসতে ফুসতে বলে উঠল, ধুর, যা করেছে চাঁদনি করেছে, অথচ তুই চাঁদনির কোনো বিহিত না করে চাচিকে নিয়ে পড়ে আছো। চাচির কি দোষ? চাচি কি কিছু করেছে নাকি? উল্টো চাচি তো চাঁদনিকে শান্ত করে নিয়ে গেল। না হলে তো ওই জঙ্গলিটা আজকে একটা অঘটন ঘটিয়েই ছাড়তো। রাজিয়া ছেলের রাগ ঠান্ডা করতে বলল, মাথা ঠান্ডা কর, আজকে তোর জব ইন্টারভিউ। ঠান্ডা মাথায় ইন্টারভিউটা দিয়ে আয়। একবার চাকরিটা হয়ে গেলেই ওই মা মেয়েকে আমি উচিত শিক্ষা দেব। ওদিকে চাঁদনিও রাগে অগ্নি অবতার হয়ে আছে, যেন সূর্যকে নাগালে পেলেই নিজের ক্রোধের আগুনে ভৎস করে দিবে। ওই বজ্জারটাকে আমি আরেকবার বাগে পাই, তারপর ওর সবগুলো চুল ছিঁড়ে নেড়া করে দিব। হারামজাদা। হ্যাঁ, তাই করিস। তারপর আমি রাজিয়াকে টাকলার মা বলে খোঁচাবো। বলেই নূর আরো খুশিতে নেচে উঠল। সাথে সাথে চাঁদনি ঝাঁঝালো গলায় বলে উঠল, উফ মা, এদিকে সূর্য আমার চুল ছিঁড়ে ফেলেছে আর তুমি এখনো চাচিকে নিয়েই পড়ে আছো। নূর সাথে সাথে দমে গিয়ে বলল, আমি থাকতে তুই এসব নিয়ে একদম ভাবিস না। আমি এক্ষুনি তোর বাবাকে বলে সূর্যর একটা বিহিত করছি। রাজিয়া এবং নূর দুজনেই সূর্য আর চাঁদনিকে ঠান্ডা করে নালিশের ঝুড়ি নিয়ে হাজির হলো নিজ নিজ স্বামীর কাছে। এরা দুজন ঘরের কর্তা হলেও নিতান্তই অসহায় এবং বউ ও সন্তানদের ঝগড়ায় অতিষ্ঠ। তাই তো সকাল সকাল বাড়ির মধ্যে এত বড় একটা গ্যাঞ্জামের পরও এরা দুজন কানে তুলো গুজে যার যার রুমে বসে নিশ্চিন্তে পত্রিকা পড়ছে। এমন সময়ে রাজিয়া বেগম ও নূর বেগম অগ্নিমূর্তি হয়ে তাদের সামনে হাজির হলো এবং এক নিঃশ্বাসে একে অপরের দোষ গোনাতে শুরু করল। সাথেই যাব, না হয় তুই নেমে যা। তারপর হঠাৎ খুব বিনয়ের স্বরে আবার বলল, তাছাড়া তুই তো ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করলেই অন্য গাড়ি পেয়ে যাবি, তাই আমাকে আগে যেতে দে প্লিজ। চাঁদনির এমন বিনয়ী স্বর শুনে সূর্য রঙ্গ করে বলল, হঠাৎ করেই তোর গলার স্বরটা এত নরম হয়ে এলো কেন বলতো? একটু আগেই তো কাকের মতো কা কা করছিলি। তখন তো ভুলে গিয়েছিলি যে তুই মেয়ে আর আমি ছেলে। পায়ে পা বাঁধিয়ে মারামারি করছিলি। এখন যেই সুবিধা ভোগের সময় এলো অমনি মেয়ে হয়ে গেলি। চাঁদনি এবার গা ঝাড়া দিয়ে উঠল। তারপর সূর্যর দিকে আঙুল উঁচিয়ে বলল, কি করে মনে থাকবে যে আমি মেয়ে? তখন তো তুই আমাকে চিড়িয়াখানায় বন্দি জঙ্গলি জন্তু বলেছিলি। তাই মেয়ে থেকে আবার জঙ্গলিতে পরিণত হওয়ার আগেই ভালোই ভালোই গাড়ি থেকে নেমে যা বলছি। জঙ্গলি প্রাণী খেপলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কেন নামবো? তুই নাম, না হয় ধাক্কা বেড়ে ফেলে দিব। তাছাড়া তুই নিজেই তো আমাকে আস্ত একটা চিড়িয়াখানা বলেছিস। তাই বেশি বাড়াবাড়ি করলে চিড়িয়াখানায় আটকে সব জংলামি বের করে দিব। গাড়ির ড্রাইভার বিরক্ত হয়ে দুজনের ঝগড়ার মাঝে বলে উঠল, আপনারা ঝগড়া না করে বরং যে কোনো একজনকে নেমে যান, আর না হয় দুজনেই নেমে যান, আমি তো চলে যাই। সাথে সাথে চাঁদনি আর সূর্য একসাথে ড্রাইভারকে ধমক দিয়ে বলে উঠল, আপনাকে আমাদের ঝগড়া শুনতে কে বলেছে? আপনি আপনার মতো গাড়ি চালান। দুজনের ঝমক খেয়ে ড্রাইভার দ্রুত গাড়ি স্টার্ট দেয়। সিএনজি বাড়ির গেট পেরোতেই সূর্য আর চাঁদনি একে অপরের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে সূর্য চাঁদনির কাঁধে হাত রেখে পাশে টেনে বলে উঠল, আমি আস্ত একটা চিড়িয়াখানা, তাই না? তুই চিড়িয়াখানা আর আমি সেই চিড়িয়াখানায় বন্দি এক অবলা জঙ্গলি প্রাণী। এই বলে চাঁদনি ফিক করে হেসে সূর্যের দিকে তাকিয়ে চোখ মারে। সাথে সাথে সূর্য চোখ বাঁকিয়ে বলে উঠল, তুই অবলা? একটুর জন্য আজকে আমার পরবর্তী প্রজন্ম রক্ষা পেয়ে গিয়েছে, না হলে তো তুই একদম জায়গা মতোই মেরেছিলি, শয়তান। চাঁদনি মুখ বাঁকিয়ে জবাব দিল, বেশ করেছি। তুই আমার হাত মুড়িয়ে ধরেছিলি কেন?
কত ব্যথা পেয়েছিলাম জানিস? এখনো হাত লাল হয়ে আছে। কই দেখি দেখি। বলতে বলতেই সূর্য চাঁদনির হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে ফু দিতে শুরু করে। ফর্সা হাতে 5 আঙুলের ছাপ পড়ে গিয়েছে। চাঁদনি অভিমান করে হাত সরিয়ে নিয়ে বলল, ছাড়, আগে ব্যথা দিয়ে তারপর আবার আদর দিতে হবে না। তুইও তো ব্যথা দিয়েছিস, আমি কি কিছু বলেছি? আমি তো ব্যথা দিয়ে আবার তোর মতো আদর দেখাইনি। দেখা মানা করেছে কে? বলে সূর্য দুষ্টু হাসলো। চাঁদনি সূর্যর দিকে একবার তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। তারপর হঠাৎ খানিক বিষণ্ণ হয়ে ভারী গলায় বলল, কেউ মানা করেনি, কিন্তু এইভাবে আর কতদিন চলবে সূর্য? আমরা মা আর চাচির সামনে ঝগড়া করতে পারি, মারামারি করতে পারি, সব করতে পারি, শুধু ভালোবাসতে পারি না। বন্ধুর মতো একসাথে বসে হাসি মুখে দুটো কথা বলতে পারি না। মা আর চাচির শত্রুতা দেখতে দেখতে একদিন আমরাও হাঁপিয়ে উঠে দুজনে দুইজনের বন্ধুত্ব হয়ে গেলাম। বন্ধুত্ব দেখতে দেখতে একসময় ভালোবাসায় রূপ নিল। অথচ মা আর চাচির শত্রুতা শেষ হওয়ার তো দূরে থাক, বিবাদের সমাপ্তি ঘটারও নাম নিচ্ছে না। আদৌ কি তারা কখনো এক হবে? কতদিনই বা আমরা এমন লুকিয়ে লুকিয়ে প্রেম করে বেড়াবো? সূর্য আবারও চাঁদনির হাতটা নিজের একটা হাতের মধ্যে নিয়ে আরেক হাতে তাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া সময় তো এখনো শেষ হয়ে যায়নি। ভাগ্যে থাকলে ঠিক এমন কিছু একটা হবে যাতে মা আর চাচি সব শত্রুতা ভুলে আবারও কাছাকাছি চলে আসবে। চাঁদনি সূর্যর কাঁধে মাথা রেখে মিথ্যে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু চাঁদনির ছোটবেলা থেকে যারা আজ পর্যন্ত মিলিত হয়নি তারা আর কবেই বা মিলিত হবে? আর হলেও ততদিন পর্যন্ত কি আদৌ তাদের হাতে সময় আছে, নাকি তাদের এই লুকোচুরি প্রেম লুকোয়িতই রয়ে যাবে? জিয়া বেগম বারান্দা থেকে কাপড় নামাতে নামাতে কিসের একটা পোড়া গন্ধ পেল। কিন্তু সে তো মাত্রই চুলায় খাবার চড়িয়ে এসেছে, এত তাড়াতাড়ি তো পোড়ার কথা নয়। তবুও হাতের কাপড়গুলো রেখে দ্রুত রান্নাঘরে যেতেই দেখলো চুলার আগুন দাউ দাউ করছে। দ্বিগুণ আঁচে খাবারগুলো সব জ্বলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে চারপাশ। এই কাজ কে করেছে তার বুঝতে বাকি রইল না রাজিয়া বেগমের। পাতিল পোড়া খাবারগুলো দেখে রাজিয়া বেগম ক্ষুব্ধ গলায় একা একাই বলতে লাগলো, জ্বলন জ্বলন। নিজের রান্না তো কুকুরের পেটে গেলেও বদহজম হয়ে যায়, তাই আমার হাতের এত সুস্বাদু রান্না দেখে সহ্য হচ্ছে না। তারপর আকাশপানে হাত তুলে বলতে লাগলো, হে আল্লাহ, যে এই কাজ করেছে তার কপালে যেন এমন পোড়া খাবারও না জোটে। আমার দুয়ারে এসে যেন ভিক্ষার থালা পেতে খাবার চাইতে হয়। এমনকি ভিক্ষার থালাটাও যেন আমার ঘর থেকেই হাত পেতে নেওয়া লাগে। সেদিন আমি এই জ্বলন বুড়িকে বোঝাবো কত আছে কত পোড়া। সূর্য আর চাঁদনি কেবলমাত্র ইন্টারভিউ শেষ করে একসাথে বাসায় ফিরেছে। ঘরে ঢুকে রাজিয়া বেগমের এমন চেঁচামেচি শুনে সূর্য রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কাকে বলছো এসব? রাজিয়া বেগম এবার গলার স্বর নিচু করে জবাব দিল, বলল, আমার পোড়া কপালকে বলছি। সূর্য সাথে সাথে মায়ের কপাল দেখে বলল, পোড়া কপাল কোথায়? সব তো ঠিকই আছে। রাজিয়া বেগম ছেলের এমন রসিকতায় হাসলেন না, উল্টো আরও খিটখিটে স্বরে বলে উঠল, একদম মজা করবি না আমার সাথে। এই বাড়িতে জ্বলন বুড়ি কয়টা আছে শুনি? বুড়ি দুটো আছে, তবে জ্বলন বুড়ি কয়টা তা তো জানি না। বলেই সূর্য হেসে ফেলল। এবার রাজিয়া বেগম চটে গেল। হাতে থাকা খুন্তিটা দিয়ে সূর্যকে একটা বাড়ি মেরে বলল, যা এখান থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা খাস না। এমনিতেই আমার মেজাজ গরম হয়ে আছে। সূর্য মার খেয়েও দাঁত বের করে হাসতে হাসতে বলল, আহা, কি হয়েছে বলবে তো? কি হয়নি সেটা বল। চুলায় খাবার বসিয়ে বারান্দা থেকে কাপড় আনতে গিয়েছিলাম, এসে দেখি সব খাবার পুরো ছাই হয়ে গিয়েছে। তো এতে চাচির দোষ কি? তুমি চুলার আঁচ কমিয়ে রেখে গেলেই তো আর পুড়তো না। রাজিয়া এবার সূর্যকে ঝাড়ি মেরে বলে, চুপ কর। আমাকে কি তোর এত বোকা মনে হয়? আমি চুলার আঁচ কমিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই জ্বলন বুড়ি এসে যে আমার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যাবে তা কি তোর ওই ভোলা ভালা মা বুঝতে পেরেছে? আহারে, আমার ভোলা ভালা মা, বাদ দাও, কষ্ট পেও না। আমার মনে হচ্ছে তোমার কথা ভুল হচ্ছে। রাজিয়া ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমারই ভুল হবে। আসলে পোড়া কপাল আমার। আগে শুধু বাপটা ছিল, এখনও ছেলেও যোগ দিয়েছে চাচির দলে। আমার তো এই পৃথিবীতে কেউ নেই। ওই মা মেয়ে মিলে আমার স্বামী ছেলে সবাইকে কেড়ে নিল। সূর্য পড়ল বিপাকে। কোনো রকম মায়ের আহাজারি থামানোর চেষ্টা করতে করতে বলল, আমি আবার কখন চাচির দলে গিয়েছি? আমি তো শুধু বলছি যে তোমার খাবার জ্বালিয়ে চাচির কী লাভ? তোমার মনে হয় না চাচি এমনটা করেছে?
রাজিয়া বেগম ছেলের মুখে এমন কথা শুনে একটু সময় বাঁকা চোখে তাকিয়ে হঠাৎ হাউমাউ করে চিৎকার করে উঠল। আমি জানতাম আমি যে ওই মা আর মেয়ে মিলে তোর বাবার ওপর জাদুটোনা করেছে। এখন তো দেখছি শুধু তোর বাবার ওপর না, তোর ওপরও করেছে। এর জন্যই তো আমি আজ এমন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। ওটা আসলে কোনো দুঃস্বপ্ন ছিল না, বিপদের পূর্ব সতর্ক ছিল। রাজিয়া বেগমের এমন উল্টাপাল্টা কথায় সূর্য হতাশ হয়ে গেল। রাজিয়া বেগম বলতেই রইল, সকালে তোর সাথে চাঁদনি একই সিএনজিতে উঠেছিল না? নিশ্চয়ই কিছু তন্ত্র মন্ত্র করেছে তোর ওপর, তাই তো বাসায় ফিরতে না ফিরতেই ওই জলনগুড়ি ডাইনি চাচির তরফদারি করছিস এখন। সূর্য রাজিয়া বেগমের এসব অবান্তর কথাবার্তা থামাতে ভাব নিয়ে বলল, কি যে বলো না তুমি, তোমার ছেলের উপর জাদু করা কি এত সহজ নাকি? কিন্তু প্রমাণ ছাড়া তো আর কিছু করা যাবে না। তাই শুধু একবার চাচিকে প্রমাণসহ হাতে নাতে ধরতে পারলেই হলো, তারপর তোমার ছেলের আগুন রূপ দেখবে। সূর্যের এহেন কথায় রাজিয়া বেগম খুশি হয়ে গেল, বলল, হয়েছে, তোকে আর আগুন রূপ দেখাতে হবে না। ওই জলনবুড়িকে প্রমাণ ছাড়া শায়েস্তা করার জন্য আমি একাই 100। সূর্য মাকে শান্ত করতে তার কথায় তাল মিলাতে লাগলো। এদিকে চাঁদনি আড়াল থেকে সব শুনতে পেয়ে রাগান্বিত হয়ে নূর বেগমের কাছে যেতেই দেখল সে মনের আনন্দে হাতে নখপালিশ মাখায় ব্যস্ত। তা দেখে চাঁদনি কিছুটা বিরক্তি নিয়ে বলল, এভাবে শয়তানি করে বড় চাচির খাবার নষ্ট করার কি দরকার ছিল মা? আরে তুই এসে পড়েছিস, ইন্টারভিউ কেমন দিলি? চাকরিটা হয়ে যাবে তো? নূর বেগম চাঁদনির কথা এড়িয়ে গেল, কিন্তু চাঁদনি মুখ বেজার করে আবারও বলতে লাগলো, বাসায় ঢুকতে না ঢুকতেই এমন চিল্লাপাল্লা শুনতে আর ভালো লাগে না মা। অন্তত খাবারের সাথে এমন না করলেই পারতে। চাচি কত কষ্ট পেয়েছে। সাথে সাথে নূর ভেংচি মেরে বলে উঠল, যারা অন্যকে কষ্ট দেয় তাদের আল্লাহ এমনিতেই কষ্ট দেয়, এর জন্য আমি দায়ী না, আমি কিছুই করিনি। নাটক করো না মা, আমি খুব ভালো করে জানি যে তুমি চাচির খাবার নষ্ট করেছো। হ্যাঁ করেছি নষ্ট, কিন্তু কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কিছু বলতে আসলে আমি কি ওকে ছেড়ে দিব নাকি? চাঁদনি হতাশ গলায় বলল, প্রমাণ থাকুক আর নাই থাকুক, ইচ্ছে করে ঝামেলা করার কি প্রয়োজন ছিল বলো তো? নূর ভ্রু কুচকে বলল, তুই কি আসলেই আমার মেয়ে, নাকি সকালে সূর্যের সাথে এক সিএনজিতে যাওয়ার পথে আমার আসল মেয়েকে ও কোথাও আটকে রেখে এইরকম দেখতে অন্য কাউকে নিয়ে এসেছে? তামাশা করো না তো মা। নূর এবার রাগে চোখে বলল, বেশ, করব না, কিন্তু তুইও আমার সাথে বেশি তর্ক করবি না। আমি যা করেছি তা একদম ঠিক করেছি। বলেই নূর আবারও নিজের কাজে মন দেয়। চাঁদনির রাগ দেখে তেমন কোনো সুবিধা করতে না পেরে নিজের মনে নিজেই কপাল চাপড়াতে লাগলো। নূর বেগম আলাদা করে রান্না করেছে নিজেদের জন্য, তবে খাবার টেবিলে রাজিয়া বেগমের আধপোড়া খাবারগুলো দেখে পৈশাচিক আনন্দে পাচ্ছে নূর বেগম, কিন্তু রাজিয়া বেগমের শরীর পুড়ছে, শুধু প্রমাণের অভাবে চুপ করে আছে। তাই নূর ইচ্ছে করে রাজিয়া বেগমকে খোঁচা মেরে বলল, আমি জানি তুই আমাকে দেখে সারাদিন হিংসের আগুনে জ্বলতে থাকিস, কিন্তু তাই বলে নিজের হিংসের আগুনে নিজের খাবারই জ্বালিয়ে ফেললি। বলেই নূর বেগম খিলখিলিয়ে হেসে উঠল। রাজিয়া বেগম দাঁতের উপর দাঁত পিষে বলল, খাবার যে কার হিংসার আগুনে চলেছে তা তো সবাই জানে, শুধু হাতে প্রমাণ নেই বলে চুপ করে আছি। কিন্তু প্রমাণ ছাড়াই অন্যকে দোষারোপ করাটা তো তোর জন্মগত স্বভাব। তুই কি জন্ম থেকে আমার সাথে ছিলি নাকি? হ্যাঁ, আফসোস, জন্ম থেকে তোর সাথে থাকলে তো আমি তোর স্বভাবের ব্যাপারে আগে থেকেই সচেতন হয়ে যেতাম। সারাদিন পর বাসায় ফিরে সূর্যের এমন আধপোড়া খাবার খাওয়াটা চাঁদনির একদম সহ্য হলো না। তার উপর যা হয়েছে তা তার মায়ের কারণেই হয়েছে। তাই রাজিয়া বেগম ও নূর বেগমের ঝগড়ার আড়ালে চাঁদনি চুপি চুপি নিজের প্লেটের খাবারগুলো সূর্যের প্লেটে সারাতে গেল। এমন সময় হঠাৎ নূর বেগমের চোখ চাঁদনির উপর পড়তেই ঝাড়ি মেরে বলে উঠল, কি করছিস তুই? ছেলের জন্য মায়ের চেয়ে কি তোর দরদ বেশি হয়ে গেছে নাকি? ওকে আমাদের ভাগের খাবার দিচ্ছিস কেন? চাঁদনি হঠাৎ ধরা খেয়ে নূরের কানে কানে বলল, তুমি ওদের চাল বুঝতে পারছো না মা, বাড়িতে শুধু তুমি আর চাচিই ছিলে, তাই এই পোড়া খাবার খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সর্বপ্রথম তোমাকেই ধরে নিয়ে যাবে। এরপর সব জেনে শুনে তোমার সত্যি লুকানোর দায়ে আমাকেও ধরে নিয়ে যাবে, তারপর চিরকাল আমাদের জেলের ঘানি টানতে হবে। আর মা ছেলে মিলে ফাঁকা ঘরে নিজেদের জয়ের উৎসব করবে। তাই আমি সূর্যকে ফ্রেশ খাবার দিচ্ছি, যাতে অন্তত ও অসুস্থ না হয়। চাচিকেও দিতাম, কিন্তু তুমি এত কষ্ট করে চাচিকে জ্বালাতে তার খাবার জ্বালিয়েছ, তাই শুধু তোমার কষ্টের মর্যাদা রাখতে চাচিকে আমাদের ভাগের খাবার দেইনি। তবে তুমি বললে চাচিকেও একটু দিতে পারি।
চাঁদনির কথা শুনে নূর বেগম চিন্তায় পড়ে গেল। অনেক ভেবে চাঁদনিকে বলল, তুই ঠিকই বলেছিস। এই কারণেই আজ রাজিয়া কোনো ঝামেলা না করে চুপচাপ পোড়া খাবার খাচ্ছে। আমি তো এভাবে ভেবেই দেখিনি। চাঁদনির সাথে সাথে খুশি হয়ে বলল। তাহলে আমি চাচিকেও একটু আমার ভাগ থেকে খাবার দেই। সাথে সাথে নূর বেগম বলে উঠল, একদমই না, ও তো এমনিতেই জ্বলতে জ্বলতে পুড়ে গেছে, তাই আজ একদিন একটু পোড়া খাবার খেলে ওর কিছুই হবে না। এই বলে নূর বেগম নিজ হাতে খাবার তুলে সূর্যকে দিতে দিতে বলল, মনে কর বংশে আমার মেয়ের প্রথম চাকরি পাওয়ার খুশিতে আজ আমি নিজ হাতে তোকে খাওয়াচ্ছি। পেট ভরে খা, লাগলে আরও বলিস, পাতিলে আরও আছে। আমার খাবার তোর মায়ের মতো পুড়েও যায়নি, একদম ফ্রেশ আর সুস্বাদু, যতই ইচ্ছে খা। নূরের কথা শুনে রাজিয়া ক্ষেপে গেল, কিন্তু সূর্য সেদিকে খেয়াল না করেই খুশিতে আয়েশ করে খেতে খেতে বলে ফেলল, আরেক পিস গোশত দিও চাচি, হেব্বি মজা হয়েছে। নূর রাজিয়াকে দেখিয়ে দেখিয়ে আরও আদর করে সূর্যকে খাবার খাওয়াতে লাগলো। ওদিকে রাজিয়া ছেলের বোকামিতে আরও রেগে গিয়ে সূর্যের সামনে থেকে প্লেট ঠেলে সরিয়ে দিয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, আজকে যখন আমার ছেলে চাকরি পাবে তখন আমিও তোদের নিমন্ত্রণ দিয়ে খাওয়াবো, তাও আবার শাহী পোড়া খাবার। বলেই রাজিয়া বেগম সূর্যকে নিয়ে চলে গেল। সূর্যের রুমে এসেই চোখ ঘুচিয়ে বলল, ধুরুমা, চাচি কত আদর করে এই প্রথমবার খাবার তুলে দিচ্ছিল, তোমার জন্য একটু শান্তিতে খেতেও পারলাম না। সারাদিন পর ক্ষুধায় পেট চোচো করছে। রাজিয়া ছেলেকে ধমক দিয়ে বলল, কর গাধা একটা। নূর ওখানে টিটকারি মারছিল আর তুই হাবাগোবার মতো খাবার গিলছিলি কেন রে? আমি কি তোকে জীবনে খাবার দিইনি যে একবেলা ভালো খাবার খেতে না পেরে তুই ওই নূরের খাবারে ভাগ বসাচ্ছিস? আমার কি দোষ? চাচির রান্নাটা সত্যি মজার হয়েছিল, তাই ক্ষুধা পেটে লোভ সামলাতে পারিনি। জীবনে কখনো আমার খাবারের প্রশংসা করলি না, আর আজ চাচির খাবার দিকে লোভ সামলাতে পারলি না, তাই না? আজকে তোর একদিন কি আমার একদিন। বলেই রাজিয়া বেগম নিজের পায়ের জুতা খুলে একঘা লাগিয়ে দিল। সূর্য মার খেয়েও বেহায়ার মতো হাসতে হাসতে বলল, তুমি আসলেই আমার ভোলা ভালা মা, কিচ্ছু বুঝো না। একবার ভাবো, চাচি নিজের মেয়ের চাকরি পাওয়ার খুশিতে আমাকে আগাম খাওয়াচ্ছিল, অথচ চাকরিটা আমি আগে পেয়ে গেলাম। তাহলে চাচির খাবারও আমার পেটে যেত, তার উপর তোমার কাছেও উল্টা খোঁচা খেতে হতো, কি জব্দটাই না হতো। কিন্তু মাঝখান থেকে তোমার রাগের কারণে আমার একবেলার খাবারও মিস হয়ে গেল, তার উপর চাচিকেও পুরোপুরি জব্দ করা গেল না। ব্যবসায় লস। রাজিয়া বেগম ভাবতে লাগলো, আসলেই তো রাগের মাথায় ব্যবসায় লস খেয়ে গেল। এরকম করে যে সে কেন আগে ভাবলো না, নিজের কপালে এখন জুতো মারতে ইচ্ছে করছে। এর মধ্যেই সূর্য আবার বলে উঠল, তাছাড়া তোমার রান্নার সাথে কারো তুলনা আছে নাকি? তোমার পোড়া খাবারের যে স্বাদ, সেই স্বাদ চাচির এত মাল মশলা দেওয়া খাবারেও নেই। ছেলের মুখে নিজের প্রশংসা শুনে রাজিয়া বেগম জুতো নামিয়ে একটু ভাব দেখিয়ে বলল, হয়েছে হয়েছে, এখন আর আমাকে তেল মাখতে হবে না। ঠিক আছে, আর মারবো না। রাজিয়ার সাথে সাথে আবার ক্ষেপে গিয়ে বলল, মারবিটা মানে কি? তোর মানে কি? তার মানে কি তুই এতক্ষণ আমাকে সত্যি তেল মারছিলি? সাথে সাথে সূর্য কপালে হাত দেয়। কোন কুক্ষণে যে এমন মার চাচির ঘরে জন্ম নিয়েছিল ভেবেই নিজের ফাটা কপালকে মনে মনে দোষাতে লাগলো সূর্য। চাঁদনি আর সূর্য দুজনেই ইন্টারভিউ খুব ভালো গিয়েছে, তবুও কে আগে টিকে সেটা নিয়েই চিন্তা সবার। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে চাঁদনির ফোনে মেসেজ এলো, টিকে গেছে সে। খবর পাওয়া মাত্র পুরো বাড়িতে উল্লাসের ঢল নামলো। নূর বেগম মেয়ের সাফল্যের আনন্দে পুরো বাড়িতে নেচে বেড়াচ্ছে। আশরাফ মিয়া খুশিতে পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেছে। আশফাক মিয়াও রাজিয়ার চোখ ফাঁকি দিয়ে চাঁদনিকে অভিনন্দন জানিয়ে গিয়েছে। শুধু রাজিয়া বেগমই ক্ষোভে ফুঁসছে। কত আশা করেছিল সে যে প্রথম চাকরিটা সূর্যই পাবে, তারপর নূরকে দেখিয়ে দেখিয়ে বুক ফুলিয়ে পুরো ঘরে ঘুরে বেড়াবে, আর নূর শুধু আফসোস করবে। কিন্তু সব উল্টে হয়ে গেল। এখন নূরে গর্ব করছে আর সে লজ্জায় ঘরের কোণে লুকিয়ে আছে। চাঁদনির চাকরি হওয়ার খুশিতে নূর আজ রাতের খাবারে বিশাল আয়োজন করেছে। দাওয়াতে আশফাক মিয়ার পরিবারও আছেন। অনেক দিন পর আজ সবাই একসাথে খেতে বসেছে। এই সুযোগে নূর সূর্যকে খোঁচা মেরে বলে উঠল, জলাপোড়া খাবার খেতে খেতে তো দিন দিন গাধা হয়ে যাচ্ছিস। আজ চাচির হাতের ভালো মন্দ খেয়ে দেখ, যদি গাধা থেকে মানুষ হতে পারিস। সূর্য কিছু বলার আগে রাজিয়া বেগম গজগজ করে বলে উঠল, তোর খাবার খেয়ে হয়তো গাধা মানুষ হবে, কিন্তু সিংহ সিংহই থাকবে। আর আমার সূর্য হচ্ছে সিংহ, বনের রাজা। ওসব ছোট মোটো চাকরি ওর যোগ্যই নয়।
তাই এমন ছোটোখাটো একটা চাকরি পাওয়া নিয়ে এত খুশি হবার কিচ্ছু নেই। রাজিয়ার কথা শেষ হবার আগেই চাঁদনি বলে উঠল। আপনার ছেলে যে আসল বন্য প্রাণী সেটা তো স্বীকার করছেন। চাঁদনির কথায় নূর খিক খিক করে হেসে উঠল। সেই সাথে চাঁদনির বাবার চাচাও অট্টহাসিতে ফেটে পড়ল। সূর্য সবার সামনে চাঁদনির এই কথার জবাব দেওয়ার জন্য নিজেকে মনে মনে প্রস্তুত করতে লাগলো। কিন্তু রাজিয়া হঠাৎ রেগে খাওয়া ছেড়ে উঠে গেল। এমনিতেই সূর্যর চাকরি না পাওয়াতে তার মাথা নিচু হয়ে আছে, তার উপর আবার চাঁদনির এমন অপমান আর সহ্য করা যায় না। রাজিয়া বেগমকে এমন খাবার না খেয়ে চলে যেতে দেখে সূর্য পিছন পিছন গেল। রাজিয়া বেগম মনের দুঃখে গাল ফুলিয়ে বসে আছে, তা দেখে সূর্য বলল, তোমার আবার কি হলো? ওভাবে খাবার ফেলে চলে এলে কেন? রাজিয়া বেগম নাক টেনে টেনে বলতে লাগলো, তোর জন্য আজকে আমার নাক কাটা গেল। খুব তো বড় মুখ করে বলেছিলি যে তুই আগেই চাকরি পাবি, অথচ শেষ পর্যন্ত কি হলো? নূরের সাথে সাথে আর চাঁদনিও আমাকে অপমান করলো। নূরকে জব্দ করতে গিয়ে আমি জব্দ হয়ে গেলাম তোর অপদার্থতার কারণে। তোমারই বা কি প্রয়োজন ছিল আমাকে সিংহ বলার? তোর কি প্রয়োজন ছিল গাধার মতো চাকরিটা হাতছাড়া করার? সামান্য একটা চাকরি তো চাঁদনির আগে টিকতে পারলি না। তুমি তো বললে ওসব ছোট মোটো চাকরি আমার জন্য না, বরং অমন হাজারটা চাকরি আমি একদিন অন্যদের দিব, দেখে কি হবে? আর সত্যি বলতে আমার নিজেরই চাকরি করার কোনো ইচ্ছে নেই। তুই তো সবই জানিস, আমার কারো আন্ডারে কামলা খাটতে ইচ্ছে করে না। আমি আমার নিজস্ব ব্যবসা দাঁড় করাতে চাই, তাই ইচ্ছে করেই চাকরির খবরটা চেপে গিয়েছি। চাঁদনি তবুও মন খারাপ করে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা গলায় বলল, একটা কথা বলি সূর্য, রাগ করবে না তো? সূর্য মৃদু হেসে মাথা নাড়িয়ে না জানালো। চাঁদনি বলল, ভাবছি আমিও আমার চাকরিটা ছেড়ে দিব, বাবা মাকে পরে যে কোনো একটা বাহানা করে ঠিক মানিয়ে নিব। চাঁদনির এমন কথা সূর্য একদমই খুশি হতে পারল না। জিজ্ঞেস করলো, চাকরিতে জয়েন করার আগেই ছাড়ার চিন্তা করছিস? তুই তো জানিস যে আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করব এই শর্তেই এতদিন পার পেয়ে এসেছি। না হয় মা আমাকে এতদিন কোনোভাবেই ঘরে বসিয়ে রাখতো না, তাই এখন আমি চাকরিটা নিয়ে নিলেই মা বিয়ের জন্য চাপ দিতে শুরু করবে। এর জন্যই আমি চাকরিটা ছাড়তে চাইছি, যাতে নতুন চাকরির বাহানায় আরও কিছুটা সময় পাওয়া যায়। তাহলে চাকরিটা পাওয়ার জন্য এত কষ্ট করলি কেন? কারণ তখন আমি বুঝতে পারিনি যে প্রথম চান্সে এভাবে টিকে যাব। সূর্য একটা লম্বা নিঃশ্বাস ফেলে শক্ত করে চাঁদনিকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, দেখ চাঁদনি, চাকরিটা খুবই ভালো, তোর ভাগ্য ভালো যে প্রথমবারেই পেয়ে গেছিস, তাই আমি চাই না তুই এসব বিয়ে নিয়ে চিন্তা করে চাকরিটা ছেড়ে দিস। চাঁদনি কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু চাকরিটা নিলেই যে মা আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করবে, তখন আমি কি করে আটকাবো? আমি যে তোকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি থাকতে তোকে অন্য কাউকে বিয়ে করতে হবে না, আমি সব সামলে নিব, কিন্তু তুই চাকরি ছাড়া চিন্তা একদমই মাথায় আনবি না, বলে দিলাম। সাথে সাথে চাঁদনি জড়িয়ে ধরে সূর্যের বুকে চোখ মুছে নিল। তা দেখে সূর্য একটু গলা পরিষ্কার করে বলল, বাই দ্য ওয়ে, তোর কথা মতো আমি কিন্তু চাকরিটা পেয়েছি, এবার আমার মিষ্টি কই? সূর্যর কথা শুনে চাঁদনি লাজুক হাসল। এমন সময় ছাদে কারো পায়ের শব্দ পেয়ে দুজনেই চমকে উঠল। চাঁদনি প্রচণ্ড ভয়ে সূর্যকে খামচে ধরল। না জানি এত রাতে কে এলো, বিশেষ করে মা বা চাচির মধ্যে একজন এত রাতে তাদের দুজনকে একসাথে দেখে ফেললে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে। কি করবে এখন? সূর্য দ্রুত চাঁদনিকে পানির ট্যাঙ্কির পিছনে লুকিয়ে রেখে ছাদের সামনে বেরিয়ে এলো। সামনে আসতেই নিজের মাকে দেখে একটু হাঁপ ছেড়ে বাঁচল সে। কিন্তু রাজিয়া বেগম এত রাতে সূর্যকে দেখা মাত্রই ভূত দেখার মতো চমকে উঠল। চোখে তার একরাশ সন্দেহ, কিন্তু সূর্য সেই সন্দেহের চোখকে উপেক্ষা করে প্রশ্ন ছুড়ে দিল রাজিয়া বেগমের দিকে। কি ব্যাপার মা, তুমি এত রাতে ছাদে কি করছো? রাজিয়া বেগম সন্দেহভাজন চোখে পুরো ছাদে একবার চোখ ঘুরিয়ে নিয়ে প্রশ্নের জবাবে আবার প্রশ্ন করে বলল, একই প্রশ্ন তো আমারও, তুই এত রাতে একা একা ছাদে কি করছিস? সূর্য এবার দাঁত বের করে হেসে বলল, একা আসবো না তো কি বউ নিয়ে আসবো? বিয়েও তো করাচ্ছ না, করালে না হয় বউ নিয়ে আসতাম। ফাজলামি করিস না, যেটা জিজ্ঞেস করেছিস সেটার জবাব দে। এত রাতে তোর ছাদে কি কাজ? চাকরি তো আর পেলাম না, তাই কি নিয়ে ব্যবসা শুরু করা যায় তা নিয়ে ভাবছি। ঘরের ওই ছোট্ট রুমে বসে কি আর এসব বড় বড় চিন্তা করা যায়? তাই মধ্যরাতের খোলা ছাদে একান্তে হাওয়া বাতাস খেতে খেতে চিন্তাভাবনার প্রশস্ততা বাড়াতে এসেছি। বলেই সূর্য আবারও দাঁত বের করে হাসলো। এই শুনে রাজিয়া বেগম একটু বিষণ্ণ হয়ে বলল, তোর ব্যবসার চিন্তায় তো আমারও ঘুম আসছে না। কবে যে তুই ওই চাঁদনির থেকে ভালো কিছু করবি?
আর কবে যে আমার আর তোর চোখে একটু শান্তির ঘুম আসবে? আর কবে যে তোর উন্নতি দেখে ওই নূর আর ওর মেয়ে আমাদের মা ছেলের মতো মাঝরাতে ছাদে এসে বিরহ পালন করবে কে জানে। তারপর আবার বলল, যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়। যা বাবা, দিন দুপুরে ভাবিস, এত রাতে বাইরে থাকতে হয় না। সূর্য চাঁদনির কথা ভেবে বের করে বলল, তুমি যাও, আমি একটু পর আসছি। কোনো একটু পরটর নেই, এখন মানে এখনই। এমনিতে তোর ওপর ওই নূর আর ওর মেয়ের কুনজর আটকে আছে। তাছাড়া তুই হলি সূর্য, সূর্যর কাজ দিনের বেলায় বের হওয়া, রাতের বেলায় সূর্যের কি কাজ? চল এক্ষুনি। এই বলে রাজিয়া বেগম এক প্রকার সূর্যের হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নামিয়ে নিয়ে গেল। চাঁদনি এখনো পানির ট্যাঙ্কির পিছনেই লুকিয়ে আছে। সূর্য যেতেই চাঁদনি রাজিয়া আর সূর্যের কথোপকথন মনে করে মনে মনে হাসতে লাগলো, কিন্তু পরক্ষণেই আবার শান্ত হয়ে গেল। সত্যি, সূর্যকে শুধু দিনের বেলায় দেখা যায় আর চাঁদনি রাতের বেলায়। দুটো জিনিস কখনো এক হয় না। নিজেদের নামের মতো তাদেরও কি কখনো এক হওয়া হবে না? নূর বেগম ড্রয়িং রুমে চাঁদনির সাথে বসে গল্প করছিল। এমন সময় সূর্যকে দেখে হালকা ব্যাং করে বলে উঠল, আর কতদিন বাপের টাকায় চলবি? চাকরি যখন পেলি না, তখন অন্তত একটা চাকরি করা মেয়ে খুঁজে বের কর, তাহলে যদি তোর বাপের এই বয়সে একটু নিস্তার পায়। মায়ের এমন কথায় চাঁদনি মুখখানা মলিন হয়ে এলো। ছেলেটা যে এমন বোকামি ক্যান করলো বুঝে পায় না চাঁদনি। এত ভালো চাকরিটা হাতছাড়া করে এখন সবার উপহাসের পাত্র হচ্ছে। উফ, প্রচণ্ড রাগ হচ্ছে চাঁদনির মায়ের উপর। কিন্তু সূর্য নূরের কথায় হেসে উড়িয়ে দিল, বলল, খুঁজতে হবে কেন চাচি? চাকরি করা মেয়ে তো আপনার ঘরেই আছে। সাথে সাথে নূর মুখটা ঝামটা মারলো। সূর্য চলে যেতেই চাঁদনি উঠে দাঁড়িয়ে দেখে নূর আবার জিজ্ঞেস করলো, তুই আবার কোথায় যাচ্ছিস? চাঁদনি একটু ভেবে বল। সূর্যের রুমে। শুনেই নূর চরম বিস্মিত হয়ে বলল, হায় হায়, তুই ওর রুমে যাচ্ছিস কেন? দেখলি না ও এইমাত্র কি বলে গেল? যদি সত্যি সত্যি এমন কিছু করে বসে তাহলে? খবরদার, ওর রুমে যাওয়া তো দূরে থাক, ওকে আশেপাশে দেখলেও 10 হাত দূরে সরে যাবি। চাঁদনি বিরক্তি নিয়ে বলল, আমি অত কিছু বুঝি না, আমার নেট কাজ করছে না। তুমি খোঁচা মারলে বলে আবার রাউটার বন্ধ করে রাখলো কি না কে জানে। রাউটার তো ওর রুমেই, যাই গিয়ে দেখে আসি। বলে চাঁদনি দ্রুত সূর্যের রুমের দিকে চলে গেল। সূর্য নিজের রুমে বসে নিশ্চিন্তে আরাম করে বই পড়তেছে। তখনই চাঁদনি হস্তদন্ত হয়ে রুমে ঢুকে সূর্যকে বলতে লাগলো, তুই চাকরিটা নিয়ে নে সূর্য, প্লিজ। চাঁদনি নিজের রুমে দেখে সূর্য হকচকিয়ে উঠল। তুই এখানে কি করছিস? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি যা এখান থেকে। হলে হোক, আগে তুই আমায় প্রমিস কর যে তুই এই চাকরিটা নিবি, তাহলেই আমি যাব এখান থেকে। সূর্য মাথায় হাত দিয়ে বলল, তোর আবার হঠাৎ করে কি হলো বলতো? আমি তোকে বলেছি না যে আমি ব্যবসা করব? ওসব চাকরি টাকরি আমার দ্বারা হবে না। তোকে ব্যবসা করতে কেউ বারণ করেনি সূর্য, কিন্তু আপাতত চাকরিটা নিয়ে নে। অন্তত কেউ আর তোকে বেকার বলে অপমান করতে পারবে না। সাথে সাথে সূর্য এক টানে চাঁদনিকে নিজের কাছে এনে বাহুডোরে আবদ্ধ করে বলল, এইবার বুঝেছি, নিজের হবু জামাইকে বেকার বলায় খুব লেগেছে, তাই না? চাঁদনি গাল ফুলিয়ে জবাব দিল। লাগাটাই স্বাভাবিক। সূর্য এবার আর একটু দুষ্টমি করে বলল, ইস, চাচি যদি একবার জানতে পারে যে তার একমাত্র চাকরিজীবী মেয়ে তারই দুশ্মনের একমাত্র বেকার ছেলের প্রেমে পাগল হয়ে আছে, তাহলে নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসবে। আর চাচি যদি জানতে পারে যে তার ছেলে চাকরি পেয়েও ছেড়ে দিয়েছে শুধুমাত্র তার দুশ্মনের মেয়েকে উপরে রাখতে, তাহলে সবার আগে সেই হার্ট অ্যাটাক করবে। সূর্য ভেংসি কেটে বলল, আমার মায়ের হার্ট তোর মায়ের মতো এত দুর্বল না। কি? আমার মায়ের হার্ট দুর্বল? বলতে বলতে চাঁদনি রাগ দেখিয়ে নিজেকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। সাথে সাথে সূর্য আবারও চাঁদনিকে কাছে টেনে নিয়ে বলল, রাগ করিস কেন? চাচির হার্ট দুর্বল হলে কি হবে? তোর মেয়ের কলিজা কিন্তু আমার চেয়েও দ্বিগুণ বড়। তা না হয় কি আর ভর দুপুরে আমার রুমে আসার সাহস করে? বলেই সূর্য শয়তানি হাসি হাসে। চাঁদনি মুখ বাঁকিয়ে জবাব দেয়, এত সাহসের কি আছে? আমি কি তোর সাথে প্রেম করতে এসেছি নাকি যে সাহসী হওয়া লাগবে? আমি তো শুধু তোকে চাকরিটা নেওয়ার জন্য বলতে এসেছি। বলা শেষ, এবার আমি যাই, ছাড় আমাকে। কিন্তু সূর্য আরো শক্ত করে আঁকড়ে ধরে বলল, না ছাড়লে কি করবি? চাচিকে ডেকে আনবো? ডাক, আমিও চাচিকে ডাকবো। তারপর তোকে পার্মানেন্টলি আমার রুমে রাখার ব্যবস্থা করে দিতে বলবো তাকে। এত সাহস আছে তোর? দেখতে চাস? দেখা তো দেখি। চাচি।
সূর্য বেশ জোরে সরেই ডাক দিল নূর বেগমকে, কিন্তু নূর বেগম সেই ডাক শুনতে পেল না। তবে রাজিয়া বেগম ঠিকই শুনে ফেলল। তিনি ওই মুহূর্তে সূর্যের রুমের দিকেই আসছিল। এমন সময় সূর্য ডাক শুনতে পেয়ে ছুটে এলো। দেখে সূর্য চাঁদনিকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। দেখে রাজিয়া বেগম হুঙ্কার দিয়ে উঠল। সূর্য, কি করছিস তুই? সূর্য সাথে সাথে চাঁদনিকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। চাঁদনিও ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সূর্য মজা করতে গিয়ে বুঝতেই পারেনি যে নূর বেগম তার ডাক শুনতে না পেলেও তার নিজের মা ঠিকই শুনে ফেলবে। রাজিয়া বেগম সূর্যের দিকে অগ্নি চোখ তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, রে, কথা বলছিস না কেন? তুই ওকে ওভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছিস কেন? সূর্য থমথম খেয়ে বলল, জড়িয়ে ধরেছি কই, আমি তো বেঁধে রেখেছিলাম। হাতের কাছে দড়ি ছিল না বলে হাত দিয়ে আটকে রেখেছিলাম আর কি। কেন আটকে রেখেছিস সেটাই তো জানতে চেয়েছি। তাছাড়া ও তোর রুমে কি করছে সেটা বল। সূর্য ঝাঁঝালো গলায় জবাব দিল, ও কি করছে সেটা আমি কি করে জানবো? আমি তো মাত্রই এলাম, এসে ওকে আমার রুমের মধ্যে ঘুরঘুর করতে দেখে আটকে ধরলাম। তারপর চাচিকে ডাক দিলাম, কিন্তু চাচার আগে তুমি এসে পড়লে। রাজিয়া বেগম এবার চোখ বাকিয়ে চাঁদনির দিকে দৃষ্টিতে তাকালো। রে চাঁদনি, তুই এই রুমে কি করছিস? চাঁদনি এতক্ষণে নিজের সামলে নিয়েছে, তাই শক্ত গলায় জবাব দিল, আমার ওয়াইফাই কাজ করছিল না, তাই রাউটারে কোনো সমস্যা হয়েছে কিনা দেখতে এলাম। এটা তো সূর্য রুমে থাকা অবস্থায় দেখা যেত, তাই না? সত্যি করে বল তো, আসলে রাউটার চেক করতে এসেছিস নাকি অন্য কিছু করতে এসেছিস? রাজিয়া কথাটা বলে কেমন সন্দেহ চোখে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি কিছুটা রেগে গিয়ে বলল, অন্য কিছু মানে কি বলতে চাচ্ছেন আপনি? বলতে চাচ্ছি এই যে, তোর মাও তো খুব একটা বড় পরিবার থেকে আসেনি, তাই সবসময় নানানভাবে বড়সড় সংসারে ঢোকার চেষ্টা করেছে, শেষমেশ সফলও হয়েছে। তুই তো ওরই মেয়ে, তাই ভাবছি মায়ের মতো মেয়েও আবার কিনা আমার সংসারে ঢোকার জন্য কোনো রকম ষড়যন্ত্র করছে নাকি। শুরুটা হয়তো আমার ছেলের রুম থেকেই করছিস, কে জানে। আমার মা রাজিয়া বেগম রান্নাঘরে প্রবেশ করে চাঁদনিকে দেখে উদ্দেশ্যমূলক খোঁচা দিয়ে বলল, মায়ের নজর ছিল আমার দেবরের ওপর, মেয়ের নজর পড়েছে আমার ছেলের ওপর। যেমন মা তেমনি মেয়ে। রাজিয়া যে কথাটা মূলত নূরকে উদ্দেশ্য করেই বলেছে তা বুঝতে পেরে সেও রেগে মেগে গর্জে ওঠে। মুখ সামলে কথা বল রাজিয়া। না আমি তোর দেবরের উপর নজর দিয়েছি, আর না আমার মেয়ে তোর ছেলের দিকে নজর দিয়েছে, তাই শুধু শুধু এসব আজে বাজে কথা বলিস না। রাজিয়ার সাথে সাথে গগন বিদারী হাসি দিয়ে বলে উঠল, চোরের মনে পুলিশ পুলিশ। আমি কি একবারে তোর বা তোর মেয়ের নাম নিয়েছি? তুই যে কার কথা বলছিস তা আমি নাম না নেওয়া ছাড়াই বুঝতে পারছি, তাই এসব নাটক বন্ধ কর। ঠিক আছে, সবই যখন বুঝে গেছিস তখন সরাসরি বলি। একসময় তুই সূর্যর চাচার সাথে প্রেমের নাটক করে বিয়ে করেছিলি। আমি তখন কিছুই বলতে পারিনি, কারণ তোকে বিয়ে করা সূর্য চাচার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, আর তার সিদ্ধান্তে নাক গলানোর অধিকার আমার নেই। কিন্তু সূর্য আমার নিজের ছেলে এবং সূর্যের জীবনের সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে, তাই তোর মেয়েকে আগে থেকে সাবধান করে দিস যেন ভুলবশত আমার ছেলের আশেপাশে না যায়। তাছাড়া আমার ছেলে তোর স্বামীর মতো বোকা না যে যার তার ফাঁদে ফেসে যাবে, তাই শুধু শুধু আমার ছেলের পিছে সময় নষ্ট না করে বরং বাইরে কোথাও চেষ্টা করতে বল। আমার দেবরের মতো বড়লোক ঘরের কোনো সাদাসিধে বোকা ছেলে ফেসে গেলেও যেতে পারে। রাজিয়ার কথা শেষ হতে না হতেই চাঁদনি ঝাঁঝালো গলায় বলে উঠল, চাচি, আপনার যা বলার আমাকে বলুন, কিন্তু এসবের মাঝে মাকে টানবেন না। তাছাড়া আপনি খুব ভালো করেই জানেন আমি সূর্যর রুমে কেন গিয়েছিলাম। তারপরও এমন মন গড়া বাজে কথা আপনার মুখে মানায় না। মন গড়া কথা হলে আমার ছেলেকে জড়িয়ে ধরে কি করছিলে শুনি? মায়ের সামনে সূর্যকে জড়িয়ে ধরার কথা উঠতেই চাঁদনির মুখ অন্ধকার হয়ে এলো। নূর চোখ পাকিয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। মায়ের এমন চাহনিতে চাঁদনির আরও অস্বস্তি লাগছে, তবুও শুকনো গলায় জবাব দিল, আমি সূর্যকে জড়িয়ে ধরিনি চাচি, উল্টো সূর্যই আমাকে ধরেছিল। আর কেন ধরেছিল তা তো নিজেই আপনাকে বলেছে। রাজিয়া মুখ বাঁকিয়ে বলল, সূর্য তোকে ধরলেও ওর মনে তোর মতো কুচিন্তা ছিল না, তাই তো তোকে ধরা মাত্রই নূরকে ডাকছিল। কিন্তু কই, তোকে তো নিজেকে ছাড়ানোর জন্য কোনো চেষ্টাই করতে দেখলাম না। এতেই বোঝা যায় যে সূর্য তোকে ধরেছিল ঠিকই, কিন্তু তুই সেদে সেদেই নিজেকে ধরাতে সূর্যর রুমে গিয়েছিলি। রাজিয়া বেগমের কথায় চাঁদনি ভীষণ আঘাত পেল। বিশেষ করে মায়ের সামনে নিজের চরিত্র সম্পর্কে এমন কথা শুনে খুব কষ্ট লাগছে তার উপর তার কারণে আজ তার মাকেও এভাবে অপমানিত হতে হলো ভেবে আর নিজেকে সামলাতে না পেরে কেঁদেই ফেলল সে। কাঁদতে কাঁদতে কোনো জবাব না দিয়েই চলে গেল।
চাঁদনি নিজের কান্নারত চোখ দুটো মুছতে মুছতে হঠাৎ সূর্যের সামনে পড়ে থমকে গেল। সূর্য চাঁদনিকে কাঁদতে দেখে কিছু বলতে যাবে তার আগেই সে দ্রুত ওকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে চলে যায়। চাঁদনি কিছু না বলে গেলেও সূর্য ঠিক আন্দাজ করতে পারল যে নিশ্চিত কিছু একটা হয়েছে। তা না হয় হঠাৎ করে চাঁদনি এভাবে কাঁদার কথা না। কিন্তু কি হয়েছে তা বোঝার জন্য সূর্য দ্রুত নিচে নেমে আসতেই রান্নাঘর থেকে নূরের আওয়াজ শুনতে পেল। বলছে, কাজটা তুই ভালো করলি না রাজিয়া। আমার রাগ আজ তুই ইচ্ছে করেই আমার মেয়ের উপর ঝাড়লি। তুই নিজেও খুব ভালো করে জানিস যে আমার চাঁদনি কতটা ভালো মেয়ে। তবু আর শুধু শুধু আমাকে জব্দ করতে, আমার মেয়েকে অপবাদ দিতে তুই ঠিক করলি না। এর জবাব আমি ঠিক সময় মতো দিব। বলতে বলতেই নূর সূর্যকে রান্নাঘরের দিকে আসতে দেখে আবার কটাক্ষ করে বলল, আরেকটা কথা, রূপে গুণে শিক্ষায় অর্থে যোগ্যতায় কোন দিক থেকেই আমার মেয়ের কোনো কমতি নেই। এর জন্য এমনিতেই হাজার হাজার যোগ্য ছেলেরা লাইন ধরে আছে। তাই তোর অমন বেকার ছেলে ফাঁসানোর কোনো দরকার নেই আমার মেয়ের। বরং চাঁদনি চাইলেই আমি এক সন্ধ্যার মধ্যে ওর বিয়ে উচ্চ বংশের কোনো যোগ্য ছেলের সাথেই দিতে পারি। তাই তুই চাঁদনির চিন্তা বাদ দিয়ে নিজের ছেলের কি হবে সেটা ভাব। এখনো বাপের টাকায় চলে। একটা সামান্য চাঁদনি বলতে রইল, চাচির কাছে যদি আমি আর তুই এক সমানই হতাম, তাহলে আজ আমাদের এভাবে জড়িয়ে ধরা অবস্থায় দেখার পর উনি শুধু আমার দিকে আঙুল তুলতে পারতো না। যদি সত্যি আমাকে মেয়ের মতো ভাবতো, তাহলে আমার সামনে আমার মা বাবার সম্পর্ক নিয়ে মাকে অপমান করতে পারতো না। মানছি আমার মাও তোকে অনেক সময় অনেক কিছু বলেছে, কিন্তু কখনো তোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেনি, কারণ আমার মা নিজের সীমা জানে। কিন্তু চাচি শুধু নিজেকেই বড় রাখতে জানে, আর নিজেকে বড় রাখতে গিয়ে উনি সব লিমিট ক্রস করে ফেলে। সূর্য এবার চাঁদনির কান্নার আসল কারণ বুঝতে পারলো, তাই ঠান্ডা গলায় তাকে জিজ্ঞেস করলো, মা তোকে এসব বলেছে? চাঁদনি কোনো উত্তর দিল না। সূর্য আবার বলল, আমি সত্যি বুঝতে পারিনি যে মা তোকে এমন কিছু বলতে পারে। কিভাবে বুঝবি? তোর কাছে তো চাচি সর্বসেরা, সে এমন কিছু বলতেই পারে না। সেজন্য জানার প্রয়োজন বোধ করলি না যে কি এমন হলো যার জন্য আজ আমাকে কাঁদতে বাধ্য হতে হয়েছে। আই এম সরি চাঁদনি, তুই ভুল বুঝছিস। সূর্যকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে চাঁদনি আবার বলে উঠল, আসলে আমি ভুল বুঝেছি। আমি বুঝেছিলাম যে একদিন মা আর চাচি ঠিক নিজেদের সব ঝগড়া মিটমাট করে এক হয়ে যাবে। সেদিন সবার সম্মতিতে আমরাও আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাব। কিন্তু আজ আমার ভুল ভেঙেছে। আমি আজ বুঝতে পারছি যে এসব কখনোই সম্ভব না। তাই আজকের পর থেকে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। ভালো থাকিস। বলেই চাঁদনি ফোন রেখে দিয়ে আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। এতক্ষণ সে যা বলেছে সবই তার অভিমানের কথা, তবে অভিমানে বলে থাকলেও ভুল কি বলেনি কিছু। রাজি আর নূরের এই দ্বন্দ্ব হয়তো কখনো শেষ হওয়ার নয়, আর হলেও যে তাদের সম্পর্কের কথা জানানোর সাথে সাথেই আবারও নতুন করে সব ভেঙে যাবে। তাই এমন অনিশ্চিত সম্পর্ক রাখার চেয়ে শেষ করে দেওয়াই ভালো। চাঁদনি ফোন কাটতে সূর্য প্রচণ্ড রাগে হাতের ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারে। এমন জীবনের ভালো লাগে না তার। নিজের মাকে সে খুব ভালো করেই জানে। চাচিকে জব্দ করতে গিয়ে হয়তো ইচ্ছে করেই ওসব কথা বলে দিয়েছে, কিন্তু কেন বলতে হবে? কিসের এত রেষারেষি? আর কেনই বা দুজনের এই রেষারেষিতে তাদের দুজনকেই কষ্ট পেতে হবে? আর চাঁদনি বা কেন তার সাথে এমন ব্যবহার করলো? চাঁদনি তো সব বুঝে, সব জানে, তারপরও কিসের এত রাগ? মানছি তার খারাপ লেগেছে, কিন্তু খারাপ তো তারও লাগে। কই, সে তো কখনো সম্পর্ক শেষ করার কথা মুখে আনেনি। তবে চাঁদনি কি করে আজ এমন কথা মুখে আনতে পারলো? অভিমান কি শুধু চাঁদনিরই আছে, সূর্যর নেই? হ্যাঁ, সূর্যর আজ প্রচুর অভিমান হয়েছে চাঁদনির ওপর। আজ অফিসে চাঁদনির প্রথম দিন। চাঁদনির প্রথমবার অফিস যাওয়া নিয়ে সবাই খুব উৎফুল্লতায় প্রকাশ করলেও রাজিয়া বেগমের এসব আধিক্যতা একদমই সহ্য হলো না। কিন্তু রাজিয়া বেগম তো আর জানে না যে চাঁদনির এই সাফল্যের আনন্দে তার নিজের ছেলে সূর্যও সামিল রয়েছে। সূর্যর আজ খুব ইচ্ছে করছে চাঁদনিকে তার প্রথম সফলতার দোরগোড়া পর্যন্ত হাত ধরে নিয়ে যেতে, কিন্তু তা কী করে সম্ভব? চাঁদনি তো সেদিনের পর থেকে তার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সূর্য অবশ্য কয়েকবার নিজে থেকে চাঁদনির রাগ ভাঙানোর চেষ্টা করেছে, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এমনকি আজ বাড়ি থেকে বেরোনোর সময়ও চাঁদনি একবারও পিছন ফিরে তার দিকে তাকায়নি। হয়তো তাকালে সব অভিমান গলে যেত তাই।
কিন্তু এত অভিমানী বা পুষতে হবে কেন তাই বুঝে পায় না সূর্য। মায়ের কথায় কষ্ট পেয়েছে ঠিক আছে, কিন্তু এখানে তার দোষটা কোথায়? সে যে চাঁদনির এই অভিমান আর সহ্য করতে পারছে না, সে যে আর চাঁদনির থেকে এভাবে দূরে সরে থাকতে পারছে না। আর কেনই বা থাকবে সে? তার কি দোষ? সে তো চাঁদনির উদ্দেশ্য নিয়ে কখনো কোনো সন্দেহ করেনি। তাহলে তার মায়ের না বোঝার শাস্তি তাকে কেন পেতে হবে? অফিসে চাঁদনির প্রথম দিন বেশ চাপের মধ্যেই পার হলো। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন কাজ, সব কিছু মিলিয়ে ব্যস্তময় একটা দিন শেষে সন্ধ্যায় অফিস থেকে বেরোতেই সামনে সূর্যকে দেখতে পেল। সূর্যকে দেখা মাত্রই চাঁদনির চোখ অজান্তেই নেচে উঠল। সূর্য সবসময়ই তার সফলতার পাশে ছিল, কিন্তু নিজের অভিমানে সে এতদিন ধরে বারবার সূর্যকে দূরে ঠেলে এসেছে। কিন্তু এত কিছুর পরও সূর্য তাকে একা ছাড়েনি। তাই এবার আর চাঁদনি সূর্যকে এড়িয়ে যেতে পারল না। ধীর পায়ে এগিয়ে গিয়ে সূর্যের সামনে দাঁড়াতেই সে ভয়ে ভয়ে বলে উঠল, পাশ থেকেই যাচ্ছিলাম, শুনেছি এখানকার চাটা নাকি অনেক মজার, ভাবলাম একটু খেয়েই যাই। কিন্তু তুই যে এখনই বের হবি জানতাম না। চাঁদনি মৃদু হাসলো, তারপর বলল, আমাকে নিতে এসেছিস বললে কি আমি তোকে খেয়ে ফেলবো? এবার সূর্যও হাসে, বলে, ফেলতেও পারিস, যেভাবে আমার উপর ক্ষেপে আছিস তাতে কখন কি করে বসিস ভরসা নেই। সূর্যর কথা শেষ হবার সাথে সাথেই চাঁদনি তার বুকে ঝাঁপিয়ে পড়ল, শক্ত করে জড়িয়ে ধরল তাকে। এতক্ষণে যেন সূর্য তার আধার জীবনে এক ছিটে আলোর দেখা পেয়েছে। এই খুশিতে সেও শক্ত করে চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি নাক টেনে কান্না করতে করতে বলল, তুই খুব খারাপ সূর্য, আমাকে একটু অভিমান করেও থাকতে দিস না। সূর্য হেসে উঠে বলল, কি করব বল, তুই তো আমার জীবনের আলো। তুই অভিমান করলে আমার সব অন্ধকার হয়ে আসে। তো এইভাবে আর কতদিন সূর্য? মা আর চাচিকে কখনো এক করা সম্ভব বলে আমার মনে হচ্ছে না। আর এক করতে পারলেও আমাদের এই সম্পর্কটা তারা কখনোই মানবে না। তাহলে এমন সম্পর্ক টিকিয়ে রেখে কি লাভ বল? আমি তোর মতো এত লাভ ক্ষতির হিসেব করতে পারি না চাঁদনি। আমি শুধু এতটুকু জানি যে তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই মা আর চাচি এক হোক আর না হোক, আমি শেষ পর্যন্ত তোর সাথে থাকতে চাই, চেষ্টা করতে চাই। তারপরও যদি তোকে না পাই তাহলে ভাগ্যে ছিল না বলে মেনে নিব, কিন্তু তবুও এর শেষ না দেখে আমি কোনোভাবেই তোকে ছাড়ছি না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। সূর্যর এমন পাগলাটে কথা শুনে চাঁদনির চোখ ঝাপসা হয়ে এলো। চোখের কোণে পানি জমিয়ে সূর্যকে উদ্দেশ্য করে বলল, তুই আসলে একটা পাগল সূর্য। আমি পাগল আর তুই আমার পাগলি। বলেই সূর্য মুখ বাঁকিয়ে ভেঙচি কাটে। সেই সাথে চাঁদনি হেসে সূর্যকে ছেড়ে দিয়ে চোখের কোণে জমা পানিগুলো মুছতে মুছতে রসিকতা করে বলল, আর আমাদের বাড়িটা একটা পাগলা গারদ, ঠিক না? সাথে সাথে সূর্য উচ্চস্বরে হেসে উঠল। চাঁদনি এক দৃষ্টিতে কিছুক্ষণ সূর্যর দিকে তাকিয়ে রইল। আহা, কি নিষ্পাপ হাসি! অথচ আজ সকাল পর্যন্ত তার এই হাসি মাখা মুখটাই কালো বাদল ছেয়েছিল। কিন্তু এই সূর্যর মতো করে কখনো কি কেউ তাকে আগলে রাখতে পারবে? না। কখনো কি কেউ সূর্যর মতো করে তার অভিমান ভাঙতে পারবে? কখনোই না। আর কখনো কি কেউ সূর্যের মতো করে তাকে ভালোবাসতে পারবে? প্রশ্নই আসে না। ভেবেই চাঁদনি সাথে সাথে সূর্যকে বলে উঠল, বিয়ে করবি সূর্য? সূর্য হাসতে হাসতে থেমে গেল। তারপর অবিশ্বাস্য চাহনিতে চাঁদনির দিকে তাকালো। কিন্তু চাঁদনি সেসবে ভ্রুক্ষেপ না করে আবার জিজ্ঞেস করলো, কি হলো, উত্তর দে। আমাকে বিয়ে করবি? সূর্য আমতা আমতা করে জবাব দিল, তোকে ছাড়া আর কাকে বিয়ে করব এটা আবার জিজ্ঞাসা করা লাগে? শুধু একবার মা আর চাচি এক হয়ে যাক, তারপর ধুমধামে তোকে সারা জীবনের জন্য আমার করে নিব। চাঁদনি উত্তেজিত কণ্ঠে বলল, ধুমধাম লাগবে না, আমি তোকে আজই বিয়ে করতে চাই। আজ মানে আজ, এই মুহূর্তে। সূর্য এবার বিষম খেলো। কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তারপর বলল, তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? চাঁদনি জেদি গলায় জবাব দিল, আমার মাথা একদম ঠিক আছে। মার চাচিকে এক করা আমাদের পক্ষে সম্ভব নয়। এমনকি তাদের একত্রিত হওয়ার পরেও আমাদের এমন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই অনেক ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তুই শুধু হ্যাঁ বা না বল। সূর্যর মাথায় কাজ করছে না, কি বলবে সে? বিয়েটা কোনো ছেলে খেলা না যে বললাম আর হয়ে গেল। চাঁদনি, বিয়ের পর অনেকগুলো দায়িত্ব আপনা আপনি চলে আসে, কিন্তু আমি কি করে এসব দায়িত্ব নিব? আমি তো নিজেই এখন আমার বাবার দায়িত্বে চলছি। এসব দায়িত্ব আর ঝগড়ার মাঝে আমি তোকে হারাতে পারবো না।
তুই প্লিজ আমাকে না করে দিস না সূর্য। বলেই চাঁদনি সূর্যের হাত আঁকড়ে ধরে কেঁদে ফেলল, কিন্তু সূর্য কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। চাঁদনিকে সব বুঝে শুনে বলছে নাকি শুধুমাত্র তাকে হারানোর ভয়ে উল্টোপাল্টা বকছে। কিন্তু মা আর চাচির এই দ্বন্দ্বের মাঝে আমাদের এমন হঠাৎ বিয়ে দুই পরিবারের দূরত্ব আরও বাড়িয়ে দিবে। তখন কি হবে? চাঁদনি সূর্যর কথা শুনে চুপ করে গেল, তারপর বলল, চল বাসায় যাই, দেরি হয়ে যাচ্ছে। সূর্য বুঝতে পারছে চাঁদনির কাছে তার প্রশ্নের কোনো জবাব নেই বলে এড়িয়ে যেতে চাইছে। তাই সূর্যর আর কথা না বাড়িয়ে চাঁদনিকে নিয়ে সিএনজিতে উঠে গেল। চাঁদনি অভিমানে গাড়ির বাইরে নিশ্চুপ তাকিয়ে আছে। সূর্য এখনও চাঁদনির এমন হঠাৎ সিদ্ধান্ত কতটুকু যথার্থ তাই নিয়ে ভাবছে। হুট করে তো আর এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই সূর্য ভাবছে। সিএনজি এসে বাড়ির গলিতে ঢোকার আগ মুহূর্তে সূর্য ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে নিল, যাতে কেউ তাদের একসঙ্গে দেখে না ফেলে। গাড়ি থামতেই চাঁদনি কোনো কথা না বলে বাড়ির দিকে হাঁটা দেয়। তা দেখে সূর্য দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে পিছন থেকে চাঁদনির হাত টেনে ধরল। চাঁদনির অভিমান এখনও কমেনি, বরং অভিমানে ফুলে ওঠা গাল দুটো নিয়ে পিছন ফিরে তাকালো। তা দেখে সূর্য একটা লম্বা নিঃশ্বাস ফেলে চাঁদনিকে আবার বলে, তুই কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর দিসনি। চাঁদনি কর্কশ গলায় জবাব দিল, কি উত্তর লাগবে তোর? মা আর চাচি এক হওয়ার আগে আমরা যদি এমন বোকামি করে বসি তাহলে কি আর কখনো মা চাচির সম্পর্ক ঠিক হবে বল? সাথে সাথে চাঁদনি সূর্যর কলার খামচে ধরে বলল, তুই আসলে একটা গাধা সূর্য। আমি কি তোকে এক্ষুনি আমাদের বিয়ের কথা সবাইকে ঢোল পিটিয়ে জানাতে বলেছি? এতদিন ধরে তুই আর আমি মা চাচির ঝগড়ায় ঢুকে তাদের বিভ্রান্ত করেছি, কিন্তু এখন আমরাই তাদের ঝগড়ার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে আমাদের প্রতি তাদের বিরক্তিটাও বেড়ে চলেছে। সেদিন চাচির কথায় আঘাত পেয়ে আমি তোর সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চেয়েছি। আগামীতে হয়তো তুইও এমন কিছু চাইতে পারিস। এমনভাবে চলতে চলতে একদিন হয়তো সত্যিই আমাদের এতদিনের সম্পর্কটা ভেঙে যাবে। আমি সব পারবো, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে আমি পরিবারের সবাইকে আমাদের বিয়ের কথা জানিয়ে মা আর চাচির শত্রুতা আরও বাড়িয়ে দিতে বলিনি। তোকে আমি বিয়ের কথা বলেছি যাতে তোকে হারানোর মতো আমার আর কোনো ভয় না থাকে। কিন্তু তুই এতই গর্ধব যে এটাও বুঝতে পারিসনি। চাঁদনির কথা শেষ হওয়া মাত্রই সূর্য তৎক্ষণাৎ চাঁদনির হাত ধরে টেনে আবারও সিএনজিতে তুলল। চাঁদনি অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? সূর্য ভারী গলায় বলল, গেলেই দেখতে পাবি, আপাতত চুপ করে বসে থাক। না, আগে বল কোথায় যাচ্ছিস। না বললে আমি কোথাও যাব না। এমনিতেই আমার দেরি হয়ে গিয়েছে, আরো দেরি করলে বাসায় সবাই চিন্তা করবে। তাই এখন এসব নাটক করিস না, আমাকে নামতে দে। এসব কথা তোর এতক্ষণ বিয়ে করে ঘ্যান ঘ্যান করার আগে ভাবা উচিত ছিল। সাথে সাথে চাঁদনি চমকে উঠে সূর্যর দিকে তাকালো। রাস্তার মৃদু আলোতে চাঁদনি সূর্যর ঠোঁটের কোণে লেগে থাকা দুষ্টু হাসিটা স্পষ্ট দেখতে পেল। তা দেখে সে বিস্ময়কর দৃষ্টিতে জিজ্ঞেস করলো, তার মানে কি আমরা এখন বিয়ে করতে যাচ্ছি? উত্তরে সূর্য চাঁদনির দিকে ঝুঁকে মৃদু স্বরে বলল, না, সরাসরি বাসর করতে যাচ্ছি। চাঁদনির সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল। তা দেখে সূর্য গগন বিতাড়ি হাসি দিয়ে চাঁদনিকে টেনে বুকের মাঝে জড়িয়ে নিল। সূর্য দুজন কাছের বন্ধুর সাক্ষীতে পকেট হাতড়ে পাওয়া 1000 টাকা দেনমোহরে কাজী অফিসেই চাঁদনির সাথে তার গোপনে বিয়ে সম্পন্ন করলো। বিয়ে শেষে বাড়ি ফেরার সময় চাঁদনির দু হাতে সূর্যর একটা হাত আঁকড়ে ধরে বসেছিল সারা পথ। চাঁদনির হাত দুটো শীতল হয়ে আছে। তার এখনো বিশ্বাসই হচ্ছে না যে সে সত্যি সূর্যকে বিয়ে করে নিয়েছে। আজ থেকে তারা দুজন আর প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রী। আজ থেকে তাদের মাঝে এমন এক অবিচ্ছেদ্য সম্পর্কের সৃষ্টি হয়েছে যা কোনো পরিস্থিতিতেই আর ভাঙার নয়। সূর্য আজ পর্যন্ত চাঁদনির কোনো আবদার ফেলেনি, কিন্তু আজ প্রথমবার তার এই বিয়ের আবদারটা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিল। দুজনের বিয়ের সত্যি জানার পর চাচি আর মায়ের সম্পর্কটা আরও খারাপ না হয়ে যায় সেই চিন্তা হচ্ছিল। কিন্তু যখন বুঝতে পারলো চাঁদনি গোপনের সম্পর্ক রাখার মতন বিয়েটাও গোপনভাবেই করতে চাচ্ছে, তখন এটাকেও চাঁদনির একটা আবদার ভেবে মেনে নিয়েছে। যদিও বাবা মাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একটু সংকোচ হচ্ছিল বটে, কিন্তু কাবিননামায় স্বাক্ষর করার সময় চাঁদনির চোখ হতে ঠিকরে পড়া খুশির ঝলকানিতে সূর্য তার সব ভয়, দুশ্চিন্তা, সংকোচবোধ হারিয়ে ফেলেছে। এখন যা হওয়ার হোক, চাঁদনি আজ থেকে তার বিয়ে করা বউ।
মার চাচি এক হোক বা না হোক, তারা দুজন ঠিক এক হয়ে গিয়েছে। এখন আর কোনো কিছু তাদের আলাদা করতে পারবে না, এমনকি স্বয়ং তারা নিজেরাও চাইলেও এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারবে না। হয়তো সেজন্যই চাঁদনি হঠাৎ এমন লুকিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে সূর্যের মনে হচ্ছে এই সিদ্ধান্তটা তাদের আরও আগেই নেওয়া উচিত ছিল। গলির মোড়ের ল্যাম্পপোস্টের আলোতে চাঁদনির মুখের হাসিখানা জ্বলজ্বল করছে। দেখেই সূর্যের ঠোঁটের কোণেও হাসি দেখা ফুটে উঠল। চাঁদনি বিয়ের খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করলো, আগে তুই বাড়িতে ঢুকবি নাকি আমি ঢুকবো? একসাথে ঢুকলে আবার সন্দেহ করতে পারে। জবাবে সূর্য মৃদু হেসে চাঁদনির কপালে গভীর আবেশে ঠোঁট ছুঁয়ে বলল, আগে তুই যা, আমি একটু চা পানি খেয়ে আসি। সূর্য মূলত চায়ের সাথে সিগারেটের কথা বলছিল, তাই চাঁদনি কপাল ঘুচিয়ে কোমরে হাত দিয়ে সূর্যকে শাসিয়ে বলতে লাগলো, এখন আর ওসব চা পানি খাওয়া চলবে না। এতদিন গার্লফ্রেন্ড হিসেবে বলেছি, শুনিসনি, কিন্তু এখন বউ হিসেবে বলছি, না শুনলে খবর আছে। সূর্য ঝাড়ি খেয়েও দাঁত বের করে চাঁদনির মাথায় টোকা মেরে বলল, ইস, আসছে আমার বউটা। যেদিন বউয়ের মতো আদর করতে পারবি সেদিন আমিও ভালো জামাইয়ের মতো তোর সব কথা মেনে নিব, তার আগে না। যা ভাগ। চাঁদনি আদরের কথা শুনে সাথে সাথে লজ্জায় মিয়ে গিয়ে বলল, দেখ সূর্য, ওসব আদরটা তোর যেদিন আমাদের সম্পর্কের কথা সবাই জানবে সেদিন পাবি। এর আগে এসব উল্টাপাল্টা কথা একদম বলবি না। তাহলে সেদিনই বউয়ের অধিকার ফলাতে আসিস। যা ভাগ এখান থেকে। বলেই সূর্য মুখ ঝামটা মেরে চলে গেল। চাঁদনি বিয়ের পরও তার প্রতি সূর্যের এমন ছেলে মানুষই আচরণ দেখে রাগে ফুঁসতে লাগলো। গল্পে চাঁদনি আর সূর্যের বিয়ের টুইস্টটা কেমন ছিল? নূর বেগম আর রাজিয়া বেগম যদি কখনো জানতে পারে তাহলে তাদের রিয়াকশন কেমন হবে? গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ।